চিলাপাতার জঙ্গল সাফারিতে গভীর জঙ্গলের পথ ধরে চলেছি। মাত্র কয়েক হাত দূরে পাশের জঙ্গল ভেদ করে হঠাৎ এক পূর্ণবয়স্ক দাতাল হাতি এসে দাঁড়ালো আর দাঁড়িয়েই থাকলো। এর মতিগতি সুবিধে নয় বুঝে আমাদের গাইড চালককে গাড়ি ব্যাক করার নির্দেশ দিল। এবার পেছন ফিরে দেখি মাত্র কয়েক হাত পেছনেই এক পূর্ণবয়স্ক বাইসন এসে দাঁড়িয়েছে। তখন আমাদের অবস্থান এই দাতাল হাতি আর বাইসনের ঠিক মাঝে। ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের এক ভোরে কুয়াশামাখা চিলাপাতার জঙ্গল সাফারির উদ্দেশ্যে বেরোলাম। প্রথমেই সম্বর দর্শন হলো। এক মা তার ছানাকে নিয়ে আমাদের গাড়ির আগে আগে চলেছে। চিলাপাতা এ নিয়ে আমার 4বার আসা হলো, তবে এবারই সবচেয়ে বেশি বন্যপ্রাণ দেখার সুযোগ হয়েছিল। তার মধ্যে এখনও ভাবলে গায়ে কাঁটা দেওয়ার অভিজ্ঞতার প্রথম পর্বটুকু এই ভিডিওর প্রথমেই বলেছি। তার পরের অংশটা একটু পরেই আসছে। জঙ্গলের আরেকটা বাঁক নিতেই একটা মেল বার্কিং ডিয়ারের দেখা পেলাম। এরপরেই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা বানিয়া নদীর পাড়ে একটা ময়ূরীর দর্শন হলো। চিলাপাতা জঙ্গল সাফারির সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই তোরসা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারপাশ অনেক দূর পর্যন্ত দেখা যায়। দিগন্ত সীমায় আবছা ওই জঙ্গলের রেখাটাই জলদাপাড়ার জঙ্গল। এই নিচের সুবিশাল গ্রাসল্যান্ডে খাগড়া, মালসা, বাঁশপাতি, পুন্ডি, চিপটি ইত্যাদি প্রজাতির ঘাস আছে। এর টানেই গন্ডার আর বাইসান চলে আসে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে ঠিক নিচে গাছপালা ঝোপঝাড়ের মধ্যে একটা পূর্ণবয়স্ক বাইসনের দেখা পেলাম। এই গ্রাসল্যান্ডের ডান দিক তোরসা ফরেস্ট, খোলাপাড়া, খাউরি ফরেস্ট হয়ে ভুটান বর্ডারে মিশেছে, আর বাঁ দিকে শালকুমারহাট, ধাইধাই ঘাট, শিলবাড়ি ঘাট হয়ে তোরসা ব্রিজে পড়েছে। অনেকক্ষণ এই বুড়ি তোরসা ওয়াচ টাওয়ারের ওপর আমরা একাই কাটিয়ে আবার সিসি লাইনের পথ ধরে চলেছি। এই মেঠো বনপথের একদিকে গ্রাসল্যান্ড, আরেকদিকে গভীর জঙ্গল। এই পথে এপারে ওপারে প্রচুর ময়ূরের দেখা পাওয়া যায়। এই জায়গাটি ময়ূরদের খুব পছন্দের জায়গা। সিসি লাইন থেকে ফিরে আসছি, এক গাছের তলে একটা হক ডিয়ারের দেখা পেলাম। এক গাছে একটা পূর্ণবয়স্ক হর্নবিল বসেছিল, ক্যামেরা তাক করতেই পালিয়ে গেল। এবার চললাম মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ারের পাশ ঘেঁষা এক পথ ধরে জঙ্গলের অন্য অংশে। এখানে অনেকগুলো গাছ দেখলাম ঝড়ের কারণে মাটি থেকে আলগা হয়ে গেছে। দূর থেকে ময়ূরের ডাক শুনছিলাম। পথের পাশের এক ঝোপে একটা বড় ময়ূরের দল কীটপতঙ্গ খুঁটে খুঁটে খাচ্ছে। এই দলে অনেকগুলো বাচ্চাও আছে দেখলাম। একটু যেতেই দেখলাম একটা বড় বনমোরগ আর পেছনে একটা বনমুরগি পাস হলো। এই জঙ্গল ফাউলে দেখা পাওয়াটা একটা দুষ্প্রাপ্য ব্যাপার। গা ছমছমে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। হঠাৎই কয়েক হাত দূরে জঙ্গল ভেদ করে এক পূর্ণবয়স্ক দাতাল এসে পথ আগলে দাঁড়িয়ে পড়ল। এর পাশ কাটিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে গাড়ি যখন ধীরে ধীরে ব্যাক করতে থাকলো, তখন দেখলাম পেছনে ওত পেতে এক বিশাল বাইসন দাঁড়িয়ে। আমাদের দিকে একটু এগিয়েও আসলো। আশেপাশে আর কোনো গাড়ি নেই। আমাদের গাড়ির সামনে সেই দাঁতাল হাতি আর পেছনেই বাইসন। এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন যখন উপস্থিত, কোন দিকে যাব বুঝতে পারছি না, তখন সামনের হাতি একটু একটু করে তার পথ ছেড়ে দিল। কিছুটা এগিয়েছি, পেছনে তাকিয়ে দেখলাম বাইসনও পাশের জঙ্গলে ঢুকে পড়ল। এটা দলছুট পুরুষ হাতি আস্তে আস্তে জঙ্গলে ঢুকে যাচ্ছে। আমরা পাশ কাটিয়ে আপাতত বিপদ পার করলাম। শীতের শেষ আর বসন্তের আগমনের সন্ধিক্ষণের
ফেব্রুয়ারির মাঝের এই সময়টা চিলাপাতার সবুজে লেগে থাকে শিমুল আর পলাশের লাল রং। আমি দীর্ঘ প্রায় 1 যুগ পরে আবার চিলাপাতায় এসে এই ছবির সামনে দাঁড়ালাম। এর আগের 3বার শরতে, শীতে আর ভরা বর্ষায় এসছি। এবার এলাম বসন্তের শুরুতে। চিলাপাতায় সকাল 5:30 থেকে 7টার জঙ্গল সাফারির পর আদিবাসী সম্প্রদায়ের বাড়িঘর, গ্রামের ক্ষেত খামার, ছোট ছোট পুকুর, মাঝে মাঝে ছোট ছোট এরকম মন্দিরের পাশ কাটিয়ে আমরা চলেছি এখানে বরাবরের আমাদের ঠিকানা চিলাপাতা জঙ্গল ক্যাম্প রিসোর্টের দিকে। এখন এই গ্রাম জুড়ে আছে সোনালি সর্ষে ক্ষেত আর তার পাশে সবুজ ভুট্টা ক্ষেত। কয়েক বছর হলো এখানে ব্যাপক হারে ভুট্টার চাষ হচ্ছে। এখন এই গ্রামে শুধুই সবুজ আর সোনালির ছটা। পূর্ব ডুয়ার্সের অন্তর্গত চিলাপাতা হল আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া ফরেস্টেরই একটি অংশ। আলিপুরদুয়ার টাউন থেকে চিলাপাতার দূরত্ব প্রায় 40 কিলোমিটার আর নিকটবর্তী রেল স্টেশন হাসিমারা থেকে প্রায় 14 কিলোমিটার। আমি চিলাপাতায় দিন 2 থেকে ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। সড়ক পথে দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আমি এখানে যতবারই এসেছি ততবারই দেখেছি এই শাল গাছটা এই বিশাল প্রান্তরে একা দাঁড়িয়ে আছে। এই 12 বছরে এই গাছটাও অনেকটা বুড়ো হয়ে গেছে। এই শাল গাছটার বর্তমান বয়স 100 বছরেরও বেশি। এখনও অনেক পাখি, অনেক পোকামাকড়, কীটপতঙ্গ নিশ্চিন্তে বাস করে এর ডালে, এর পাতায়। চারপাশের খেতে কাজ করা রোদক্লান্ত মানুষদের ছায়া দেয়। এর আগে এই গাছটাকে দূর থেকেই দেখতাম, এবার কাছে গিয়ে এর গায়ে প্রথম হাত রাখলাম। চিলাপাতা জঙ্গল ক্যাম্প রিসোর্টের ঠিক মুখোমুখি এই সুবিশাল প্রান্তর। এখানে মূলত ধান চাষ হয়। ওপাশটা চিলাপাতার জঙ্গল। এখন অদূরের জঙ্গলের পাশ ঘেঁষে অনেক হোমস্টে, অনেক রিসোর্ট তৈরি হয়ে গেছে। জঙ্গলের সেই সবুজও অনেকটা হারিয়ে গেছে। এই উন্মুক্ত প্রান্তরের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে এই সেই চিলাপাতা জঙ্গল ক্যাম্প, চিলাপাতার প্রথম রিসোর্ট। এখন এর পাশ ঘেঁষে সেই মাটির পথ, গবাদি পশুর পাল নিয়ে চলা সেই রাখাল বালকের দল। এই সব ছবি বদলে গেছে। এই রোডে এখন পৌঁছে গেছে কোচবিহারে। পথের মধ্যে এই রিসোর্টের নামাঙ্কিত একটা বিরাট তোরণ করা আছে, আর তার সবটা জুড়ে আছে 2009 চিলাপাতায় শুট হওয়া বিখ্যাত বাংলা ছবি মনের মানুষের শুটিং ইউনিটের বিভিন্ন মুহূর্ত। শ্যুট চলাকালীন সেই ইউনিট এই রিসোর্টেই স্টে করেছিল। সেই সব স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই রিসোর্ট। রিসোর্টের মেন ফটক পেরিয়ে একটা বিশাল বাঁধানো চত্বর। এখানে কার পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। এটা পেরোলেই আছে রিসেপশন রুম। প্রায় 7 বিঘা জমি নিয়ে প্রচুর প্রজাতির, প্রচুর গাছপালায় ঘেরা এই রিসোর্ট গড়ে ওঠে 2007 সালে। একদম প্রথমে এরকম 2টো কটেজ নিয়ে এই রিসোর্ট তৈরি হয়। মুখোমুখি আরও 2টো কটেজ গড়ে ওঠে। আমি এখানে এর আগে 3বারের অবস্থানে এই 4টি কটেজকেই দেখেছি। এবার চলে এলাম আমার সেই বাসার কাছে। আমি আগের 3বারে ওপরের ঘরটাই ছিলাম। অনেক স্মৃতি, অনেক ফেলে আসার সময় এই ঘর আর এই ঘর সংলগ্ন বারান্দা জুড়ে আছে। ওপর থেকে একটা সিঁড়ি নেমে এসেছে, এই সিঁড়ি ধরে আবার স্মৃতির টানে উপরে উঠে এলাম। শীতের দুপুরে, বর্ষার বিকেলে, জ্যোৎস্না রাতের কত টুকরো টুকরো মুহূর্ত এই বারান্দায় রাখা আছে। এটা সেই ঘর যেই ঘরে আমার অনেক ফেলে আসার সময় হয়তো এখনও আছে। এই খাটে শুয়ে ঘন্টার পর ঘন্টা সামনের ধান ক্ষেত, তার উপরে জঙ্গল দেখতাম। তবে এবারই রিসোর্টের অনার গণেশদা আমার জন্য বরাদ্দ করেছিলেন নতুন বিল্ডিংয়ের এই ঘরটি। সমস্ত প্রয়োজনীয় আসবাবে আর উপকরণে সজ্জিত একটা খোলামেলা স্পেসিয়াস রুম। ঘরের মতোই সংলগ্ন ওয়াশরুমও বেশ বড়সড়, ঝকঝকে তকতকে, আর গিজার সমেত সমস্ত প্রয়োজনীয় সুবিধে আছে। ঘরের সাথেই লাগোয়া আছে একটা খোলা একফালি বারান্দা, যেখান থেকে সামনের এই ছবি পাওয়া যায়।
শিলিগুড়ি থেকে ভোরের বাস ছাড়ে সোনাপুর পর্যন্ত। সোনাপুরের দূরত্ব চিলাপাতা থেকে মাত্র 8 কিলোমিটার। সেখান থেকে টোটো, অটো সবই পাওয়া যায়। কাছের রেল স্টেশন আলিপুরদুয়ার বা হাসিমারা জংশন। এখান থেকে সরাসরি ফালাকাটা ধূপগুড়ি হয়ে শিলিগুড়ি যাওয়ার ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। রোড কন্ডিশন এখন বেশ ভালো। চিলাপাতার খুব কাছেই আছে ভুটান বর্ডার। এছাড়া আছে সিসামারা, জলদাপাড়া, টোটোপাড়া, কোচবিহার ইত্যাদি। আমি এখানে যার গাড়ি করে চিলাপাতায় আসি এবং যার গাড়ি করে আমার সহ শিলিগুড়িতে ফিরে যাই তার নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দু 2008-এ আমি যখন এখানে প্রথমবার আসি তখনই সিমেন্টের বেদি তৈরি হয়েছে। তার মধ্যে একটা ক্রিসমাস ট্রির চারা লাগানো হয়েছিল। সেটা আজ সুবিশাল আকার ধারণ করে এই বেদিটাকেই চির ধরিয়ে দিয়েছে। আলো ছায়া ভরা রিসর্টের সুবিশাল সবুজ প্রাঙ্গণে আছে মাঝে মাঝেই বসার আর বিশ্রামের ব্যবস্থা। চিলাপাতাকে পর্যটন মানচিত্রে তুলে ধরার পেছনে যেই মানুষটির অবদান অনস্বীকার্য তিনি হলেন গণেশ সাউ। এই সামনে হেঁটে আসছেন তিনি হলেন এই রিসর্টের অনার গণেশ সাউ, যিনি এই অঞ্চলে বুয়াদা নামেই পরিচিত। এটা হলো এখানকার রান্নাঘর। এর পাশেই আছে একটা ছোট্ট তুলসী মঞ্চ আর তার পেছনে অনেকটা জায়গা নিয়ে লাউ কুমড়োর মাচা, আম, জাম, কাঁঠাল, সুপুরি ইত্যাদি বিচিত্র প্রজাতির গাছের সাথে অনেক রকম শাকসবজির চাষ হচ্ছে। এই রিসোর্টের পাশেরই খোলা জমিতে ধানের মরশুমে প্রায় হাতির পাল চলে আসে। এটা এখানকার খাওয়ার ঘর। আগের সেই খড়ের ছাউনি দেওয়া বেড়ার ঘরের বদলে এখন একটা লম্বা খোলা পাকা ঘর তৈরি হয়েছে। দৈর্ঘ্যে প্রস্থে সুবিশাল এই ঘরে নানা রকম গেট টুগেদার পার্টিরও অ্যারেঞ্জমেন্ট করা হয়। এবারে এই পুরো রিসর্টে আমরা একাই ছিলাম, তাই প্রচুর গাছপালায় ঘেরা আর নানান পাখির কিচিরমিচিরে ভরা এই জায়গাটিকে নিজের মতো করে পেয়েছিলাম। পেছন দিকে কুটিরের আদলে এনাদের আরও দুটো ঘর আছে। পেছনে বাঁশ ঝাড়, সুপারি গাছে ঘেরা এই পুকুরে আগে প্রচুর মাছ চাষ হতো। এখান থেকে ধরা পাথরচাটা মাছের স্বাদ এখনও মুখে লেগে আছে। শুনলাম এখন আর সেভাবে মাছ চাষ হয় না। যাই হোক, পুকুরের পাশের এই খাবার ঘরে আবার চলে এলাম। টেবিল ভরে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের দুপুরের খাবার। এখানে একসাথে প্রচুর লোক বসে খেতে পারেন। বাইরের সবুজ দেখতে দেখতে প্রকৃতির সাথে বসে খাওয়াটাও এখানে আমি সবসময় উপভোগ করেছি। কাঁসার থালায় যত্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হলো। মেনুতে ছিল ডাল, স্যালাড, পাঁপড় ভাজার সাথে বেগুন ভাজা, শাক, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট আর কাতলা মাছের ঝোল। শেষ পাতে ছিল আমসত্ত্বের চাটনি। বেশ তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজন পর্ব সারলাম। আমি যে ঘরে ছিলাম সেখানে থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি ভাড়া 1500 টাকা। এখানে এখনও পর্যন্ত মোট 8টি এসি আর 5টি নন এসি রুম আছে। এসি রুমের ভাড়া 2500 টাকা আর নন এসি 2000 টাকা। এই বিল্ডিংয়ের ওপরতলায় আছে একটা সুবিশাল কনফারেন্স রুম। এখানে একজন চিত্রশিল্পী এসে থেকেছিলেন আর নিজের হাতে আঁকা অনেক ছবি গিফট করেছিলেন। সেই সব ছবি বিভিন্ন রুমে সাজিয়ে রাখা আছে। এই রিসোর্ট চিলাপাতার উত্তর চকোয়াখিতি গ্রামে অবস্থিত। এর নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে চললাম বিকেলের জঙ্গল সাফারিতে। এখন জঙ্গলে আর আলাদা করে এন্ট্রি ফি নেওয়া হয় না। জঙ্গল সাফারির জন্য মোট 9টি জিপসি গাড়িতে ঘোরার ব্যবস্থা আছে। সকাল 5:30 থেকে 7টা, 7:30 থেকে 9টা, দুপুর 2টো থেকে 3:30 আর 4টা থেকে 5:30। এই 4টি শিফটে প্রতিটি জিপসি গাড়িতে আছে 6 জনের ক্যাপাসিটি। ভাড়া 1850 টাকা, সাথে গাইডের চার্জ 350 টাকা। গভীর জঙ্গলের মধ্যে আছে নলরাজার গড় বা দুর্গের ভগ্নাবশেষ। আগে এই জায়গায় নামতে দেওয়া হতো, এখন আর ট্যুরিস্টদের নামার পারমিশন নেই। এখানেই আছে মাত্র 20 থেকে 25টা বেঁচে থাকা এই রামসুপারি গাছ। এই গাছটা কাটলে মানুষের রক্তের মতোই লাল রঙের একটা তরল বের হয়। এবার চলে এলাম আবার সেই সিসি লাইনে। এখানে এসেই পথের মাঝে একটা পেখম মেলা ময়ূরকে দেখলাম। সে আর আমরা অনেকক্ষণ একভাবে দাঁড়িয়েছিলাম।
মেন্দাবাড়ি বিট, বানিয়া বিট, চিলাপাতা বিট আর সিসি লাইন, এই 4টে বিট নিয়ে এই চিলাপাতা ফরেস্ট। ট্যুরিস্টদের নিয়ে জঙ্গল সাফারির জন্য বরাদ্দ আছে মোটামুটি 18 কিলোমিটার। আগেও বলেছি, চিলাপাতা হলো জলদাপাড়া ফরেস্টেরই একটি অংশ। জলদাপাড়া মূলত গ্রাসল্যান্ড আর চিলাপাতা হলো উডল্যান্ড। তবে সিসি লাইনে তোরসা ওয়াচ টাওয়ারের নিচে এই বিশাল ঘাস জমিতে প্রচুর বন্যপ্রাণ দেখার সুযোগ আছে। ঘাসের জঙ্গলের ফাঁকে দেখলাম এক মা গন্ডার তার ছানাকে নিয়ে চলেছে। সিসি লাইন থেকে ফিরে আসছি, গ্রাসল্যান্ডের মধ্যে মাত্র কয়েক হাত দূরে এক বিশাল বাইসনের দেখা পেলাম। এটা সকালে দেখা বাইসন কিনা জানি না। এখান থেকে আবার বানিয়া নদীর কাছে এসে কাঠের এই ছোট্ট সাঁকোর উপর দাঁড়ালাম। গাড়ি থেকে নদীর দুদিকের ভিউ পাওয়া যায়। বিকেলের এই সময় জল খেতে আসা বন্যপ্রাণ দেখার সুযোগও এখানে অনেক বেশি থাকে। একটু দূরে বাঁদিকের জঙ্গল থেকে জল খেতে হঠাৎই দুটো বিশাল আকারের বাইসন এসে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে তারাও আমাদের দেখলো, জল খেলো আর নদী পেরিয়ে ওপাশের জঙ্গলে আস্তে আস্তে চলে গেল। কোচ রাজা নরনারায়ণের সেনাপতি ছিলেন চিলারায়। এখানে সেই চিলারায়েরই দুর্গ বা গড় ছিল। 1700 খ্রিস্টাব্দে তৈরি হওয়া সেই দুর্গের প্রাচীরের ভগ্নাবশেষটুকুই এখনও অবশিষ্ট আছে। এই চিলারায় থেকে সম্ভবত এই জায়গার নাম চিলাপাতা। মাত্র 2 দশক আগেও এই জায়গাটি দুর্বৃত্ত আর দস্যুদের তাণ্ডবে ছিল রীতিমতো আতঙ্কের। তখন দিনে দুপুরেও ডাকাতি হতো। এখন এই জায়গার সেই ভয়ের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়ে নদীর মতোই শান্ত। জঙ্গল সাফারির পর এসে দাঁড়ালাম কালজানি নদীর তীরে। আমার দেখা ডুয়ার্সের সবচেয়ে সুন্দর নদীগুলোর মধ্যে একটি ছিল এই কালজানি। কালে কালে সেই নদী যে এতটাই হতশ্রী অবস্থা হবে তা কে জানত। আমি এখানে শীতে এসেও এই নদীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। জলের তলে সেই নুড়ি পাথর দেখা স্বচ্ছ জলের নদী, নদীর পাড় এখন একেবারেই বদলে গেছে। নদী পাড়ের জঙ্গলটাও অনেকটা কমে এসছে। মনটা একটু বিষণ্ণই হয়ে গেল। দ্রুত সন্ধ্যা নামছে। কালজানি থেকে ফিরে চলেছি রিসর্টের দিকে। রিসর্টে ঢোকার একটু আগে পড়ল আবার সেই বানিয়া নদী। নদী পাড়ের এই জঙ্গলে মনের মানুষ ছবির শুটিং হয়েছিল। সেই গল্প এখনও এখানকার মানুষের মুখে মুখে ফেরে। এখানে মূলত রাভা, মেচ, সাঁওতাল, ওরাও, মুন্ডা, রাজবংশী ইত্যাদি বিভিন্ন জনজাতি আর সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সন্ধ্যায় প্রতিদিন আই লাভ চিলাপাতা লেখা মোড়ে রাভা জনজাতির মানুষ তাদের নৃত্যগীত প্রদর্শন করেন। বিকেলের জঙ্গল সাফারির টিকিটের সাথেই মাথাপিছু 50 টাকা করে অতিরিক্ত দিলেই সেটি বসে দেখার ব্যবস্থা আছে। দূর থেকেই গানের সুর কানে আসছিল। এদিকে একটা দিন দ্রুত শেষ হয়ে আসছে। জঙ্গলে জায়গা চুপ করে অন্ধকার হয়ে যায়। আমাদের গাড়ি ছুটল সেই নাচ মঞ্চের দিকে।
এনারা এই গাঁয়েই থাকেন। এই খোলা মঞ্চে প্রতিদিন আলাদা আলাদা নৃত্যগোষ্ঠী আলাদা আলাদা শৈলীর নৃত্য প্রদর্শন করেন। সন্ধ্যায় পকোড়া আর চায়ের পেয়ালা নিয়ে বসলাম ঘর সংলগ্ন বারান্দায়। সামনের নিকোষ কালো অন্ধকারের মধ্যে অদূরের জঙ্গলের ধারঘাসা রিসোর্টগুলোয় একে একে আলো জ্বলে উঠল। নতুন বিল্ডিংয়ের দোতলার ঘর সংলগ্ন ওই বারান্দাটাও এবারে আমাকে অনেক কিছু দিয়েছে। সন্ধ্যায় এই রিসোর্টের ঘন গাছপালার ভেতরের পথ ধরে হাঁটাটাও এবারে একটা অন্যরকম অভিজ্ঞতা দিল। শেষবার যখন এসছিলাম তখন গাছপালার ভেতর ভেতর এরকম চমৎকার আলোকসজ্জা ছিল না। এখন একটা আলো আঁধারি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। রাতে ঘরে এসেই খাবার সার্ভ করে গেল। স্যালাড, ডাল, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারির সাথে দেশি মুরগির ঝোল। নতুন বিল্ডিংয়ের দোতলার এসি রুমের ভাড়া 2500 টাকা, খাওয়া আলাদা। তবে থাকা খাওয়ার সিস্টেমে আমাদের এখানে পড়েছিল পার ডে পার হেড 1500 টাকা। চিলাপাতা থেকে তৃতীয় দিন সকালে চেক আউট করে আমি বেরিয়ে পড়ি আমার শহর শিলিগুড়িতে। এবারের সফরটা ছিল এই রিসোর্ট আর এই জায়গাতে ফেলে আসা সেই সময়ের খোঁজে। আমি সেই সময়টাকেই ছুঁতে চেয়েছিলাম। কিছুটা পারলাম, অনেকটাই অধরা থেকে গেল। কালের গর্ভে অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু বদলে গেছে, আবার নতুন অনেক কিছুই সংযোজিত হয়েছে। সব মিলে আবার একটা অন্যরকম অভিজ্ঞতার নতুন করে স্মৃতি সঞ্চার হলো। আমি এই ভিডিওতে চিলাপাতা আর এই রিসোর্টকে নিয়ে আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম। আর এই সূত্রে বলতে পারি চিলাপাতা আমার ভ্রমণ ডায়েরিতে চিরদিনের একটা পাতা হয়ে থেকে গেল।